স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংস্কৃতি ও বিনোদন সংবাদের নিয়মিত আয়োজন আরএফএল চস্কো রঙ্গমঞ্চে। বিনোদনের বিভিন্ন খবরের সাথে আছে আমি সুমায়া জামান। 50-এর দশকের গায়িকা মাহবুবা রহমান বেতার ও চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় শিল্পী। এখনকার প্রচারের যুগে অনেকটাই আড়ালে থাকা এই শিল্পীর কাছে সঙ্গীত জীবনের সেই দিনগুলি যেন সোনালী স্মৃতি। সেই সময়েরই টুকরো টুকরো গল্প উঠে এলো তার সাথে আলাপচারিতায়। প্রথম জীবনে নিভা রানী রায়, তারপর কখনো মাহবুবা হাসনা, কখনো বা মাহবুবা রহমান। সময়ের সাথে সাথে এভাবেই বদলেছে তার নাম, কিন্তু সব ছাপিয়ে তার আসল পরিচিতি দেশের প্রথম সবাক ছবি মুখ ও মুখোশের প্লেব্যাক গায়িকা তিনি। শৈশব কেটেছে চট্টগ্রামে, গানের হাতে খড়ি পরিবার থেকেই। এরপর বিভিন্ন সময় পেয়েছেন সঙ্গীত গুরুদের সাহচর্য। 1947 সালে অল ইন্ডিয়া রেডিও ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হয় তার প্রথম গান। এরপর গেয়েছেন রেডিও পাকিস্তানের জন্য। তখন থেকেই পুরোদমে ব্যস্ত হয়ে পড়েন বেতার মাধ্যমে। শতাধিক গান গেয়েছেন রেকর্ডে। এখানে আমরা যারা গাইতাম, আমার সঙ্গে গাইতেন আরজুমন বানু, তারপরে আফসারি খানম, হোসনে বানু খানম, অঞ্জলি রায়। ফোক ফেস্টিভ্যালের জন্য রেডিও থেকে আমাকে আরজুমন বানু আর আব্দুল আলিম, আমরা তিনজনে গেলাম হায়দ্রাবাদে। ঢাকায় এসে তো নিয়মিত গান করতে থাকলাম। তারপরে আবার যখন কিছুদিন পরে আবার আরেকটা ফেস্টিভ্যাল হলো পেশোয়ারে, তখন আবার পেশোয়ারে গেলাম। এটা যেমন আমার খুব স্মরণীয় ঘটনা। প্রথম ছবিতে গান করলাম আমি। সমর দাস আমাকে গানটা শেখালো, মনের বনে দুরা লাগে। এটা মুখোশের প্রথম গান। এ যে কাদ্দার, পাকিস্তানের ডিরেক্টর, ওটা হলো জাগো হুয়া সাবেরা। এখানে আমি একটা গান করেছি। 60-এর দশকে দেশের বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব খান আতাউর রহমানের সাথে ঘর বাঁধেন তিনি। প্রিয় মানুষটির কাছ থেকেও পেয়েছেন গানের প্রেরণা। উনি গান শিখেছিলেন। উনি আমাকে দিয়ে আবার করাচিতে নিয়ে গেলেন। করাচিতে যখন ছবির গান করতে গিয়েছিলাম, তখন আবার HMV কোম্পানি ছিল, হিজ মাস্টার ভয়েস। সেখানে আমি গান করেছি। একদিনে 10টা গান করেছি আমি একবারে। আসিয়া, জাগো হুয়া সাবেরা, এদেশ তোমার আমার, যে নদী মরুপথে কখনো আসেনি, সূর্যস্নান, সোনার কাজল, রাজা সন্ত্রাসী, নবাব সিরাজউদ্দৌলা ও সাত ভাই চম্পা সহ অনেক ছবিতে প্লেব্যাক করেছেন। সেই সময়ে এই গানগুলো ছিল শ্রোতাদেরও মুখে মুখে। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য 21 পদক সহ পেয়েছেন অসংখ্য সম্মাননা। এক সময় যার বিচরণ ছিল জনপ্রিয়তার শীর্ষে, আজ তিনি অনেকটাই রয়ে গেছেন আড়ালে। প্রচারের অভাবে নতুন প্রজন্মও পরিচিত নয় তার গানের সাথে। জনপ্রিয় সেই গানগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হোক, এমনটাই চাওয়া এই শিল্পীর। দোলা রোজারিও, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেড়েছে চ্যানেল, বেড়েছে নাটক ও অনুষ্ঠান। ঈদের সময়ে এর মাত্রা যেন আরো বেড়ে যায়। সংখ্যাতত্ত্বের বিচারে নয়, মানের বিচারে কেমন যাচ্ছে ঈদের অনুষ্ঠানগুলো। চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেল এর উত্তর। চলচ্চিত্র, নাটক, টেলিছবি, সঙ্গীত অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান, টকশো সহ নানা ধরনের আয়োজনে মুখর চ্যানেলগুলো। এবারের ঈদে 1000-এর মতো অনুষ্ঠানমালা প্রচার হচ্ছে দেশের সবকটি বিনোদনমূলক টিভি চ্যানেলে। ঈদের সময় যে খুব বেশি মানসম্পন্ন বা শিল্পসম্পন্ন বা মানে শিল্পসম্মত নাটক তৈরি হবে সেরকম না। আসলে ঈদের সময় সবাই ভাবে একটু যেন মানে আমোদিত হতে পারে দর্শক। টেলিভিশন ভাবনাটাই আমাদের খুবই নতুন, এটা ম্যাচিউর হতে একটু সময় লাগবে। আর সেই জায়গায় নির্মাতা, অভিনয় শিল্পী, টেলিভিশনের কর্মকর্তা যারা আছেন, তারা নতুন করে ভাবছেন। এইরকম 8-10 বছর সময় আসলে ট্রানজেকশন পিরিয়ড হিসেবেই যায়। ফলে আমরা যে 10 বছর আগে যেখানে ছিলাম সেখান থেকে যে আমরা খুব বেশি উন্নত জায়গাতে পৌঁছাতে পারি নাই, সেটা বলা ভুল হবে। কারণ আমরা আগে যেভাবে কাজ হতো, এখন অনেক প্রফেশনালি কাজ হয়। দর্শককে ঈদের ছুটিতে শ্রেষ্ঠ বিনোদন দিতে চান চ্যানেল কর্তৃপক্ষ। তাই অনুষ্ঠান নির্বাচন ও নির্মাণেও তারা ছিলেন বেশ সচেতন। কিন্তু অনেক প্রযোজক পরিচালকের অভিযোগ, চ্যানেল কর্তৃপক্ষ চান কম বাজেটে নাটক বা অনুষ্ঠান নির্মাণ। চ্যানেলগুলোতে যে ধরনের মানুষজনকে বসে থাকতে দেখি, তারা যখনই প্রোডাকশনটা সম্পর্কে তাদের ধারণা থাকে না, তখনই কিন্তু তারা কম দামি প্রোডাকশন বেশি দামে কেনে, বেশি দামি প্রোডাকশনের কম দাম বলে থাকে।
টেকনিক্যাল যে সাপোর্টটা আছে সেটা কিন্তু অনেক কমে গেছে। আগে কিন্তু ক্যামেরা, এডিট প্যানেল, লাইট এগুলো অনেক বাজেট ছিল, সেই বাজেটটা কিন্তু কমে আসছে। এখন যে বাজেটটা দেয়া হচ্ছে সেই বাজেটটা আসলে কোথায় ব্যয় করা হবে? এক ঈদকে কেন্দ্র করেই হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে টিভি চ্যানেলগুলোতে। তবে এবার বিজ্ঞাপনদাতাদের ইচ্ছা থাকা সত্ত্বেও চ্যানেলগুলো লাগামহীন বিজ্ঞাপন বিরতির কারণে অনেক দর্শকই টিভি অনুষ্ঠান দেখতে পারেননি। প্রেজেন্টেশন অংশে এখন বিজ্ঞাপনটা আমরা কিভাবে সিলেক্ট করব বা কিভাবে আমরা দেখাবো সেটা নিয়ে চিন্তার অবকাশ আছে। তবে আনন্দের ব্যাপার হচ্ছে যে বিজ্ঞাপন দাতারাও কিন্তু এখন এটা নিয়ে ভাবছেন। কারণ একটা চ্যানেল যখন কাজ করে বা প্রচার করে তখন একটা নাটকের মধ্যে যদি অনেক বিজ্ঞাপন থাকে তার বিজ্ঞাপনটাও কিন্তু দেখে না। ফলে বিজ্ঞাপনদাতারা নিজেরাই এখন আমাদেরকে বলছেন যে আপনি বিজ্ঞাপন কম দেন, আমি এর জন্য টাকা বেশি দিতে প্রস্তুত আছি। ফলে খুব অল্প সময়ের মধ্যে এটা একটা সুন্দর শেপে চলে আসবে বলে আমার ধারণা। যত ভালো অনুষ্ঠানই হোক, দর্শক যদি না দেখেন তবে সকল শ্রমই বৃথা। তাই ব্যবসায়িক প্রতিযোগিতা শুধু নয়, ভালো ও মানসম্পন্ন অনুষ্ঠানের ব্যাপারে এগিয়ে আসবেন চ্যানেল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা দর্শকদের। ইসাক ফারুকি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের নাটক নিয়ে ব্যস্ত ছিলেন নির্মাতা। ঈদ শেষ, কিন্তু তারপরও কমেনি ব্যস্ততা। ঈদের ধারাবাহিক আর ঈদের পরের নাটকের কাজ নিয়ে নির্মাতারা এখন ব্যস্ত সময় পার করছেন এডিটিং প্যানেলে। ঈদের নাটক মানেই রাত জেগে প্যানেলে কাজ শেষ করা, কোথাও যেন এতটুকু ঘাটতি না থাকে সেই চেষ্টাই করে থাকেন নির্মাতা ও এডিটররা। যারা ঈদের জন্য সিঙ্গেল নাটক নির্মাণ করেন তাদের ব্যস্ততা থাকে খুব বেশি হলে ঈদের দিন সকাল পর্যন্ত, কিন্তু যারা ঈদে দর্শকদের ধারাবাহিক নাটক উপহার দেন তাদের ঈদ কাটে প্যানেলে বসে। ঈদের ধারাবাহিকের শেষ পর্যায়ের কাজ নিয়ে এখনো ব্যস্ত নির্মাতারা। তো 7 পর্ব মানে হচ্ছে ঈদের 7 দিন ধরেই তো আসলে কাজ এরকম। তো এই দিক থেকে আসলে এডিটররা সবচেয়ে বেশি দুর্ভাগা বলতে পারি, বাড়ি যেতে পারে না, হ্যাঁ, যদি এরকম সিরিজ নাটক থাকে। যাদের ঈদে ধারাবাহিক নেই তারাও ব্যস্ত ঈদের পরের কাজ নিয়ে, এমনকি এরই মাঝে অনেকে হাতে নিয়েছেন আগামী ঈদের কাজ। এখন যে ব্যস্ততা চলতেছে এটা আমাদের ঈদের পর একটা সিরিয়াল আসবে 0 পয়েন্ট আওয়ার, তো এইটার আসলে এডিটিং চলতেছে। এটা আমরা শুট করছিলাম, এখন এটার এডিটিং পোর্শনটা শেষ করতেছে। বিষয় যে অনেক চ্যানেল, সেক্ষেত্রে অনেক নাটক, সো একটু চাপ তো আছেই। আর মানের ব্যাপারটা আমি বলবো আসলে যে ডিরেক্টর আসলে তার কাজের প্রতি অনেস্ট, আমার মনে হয় সে তার মানটা আসলে বজায় রাখার জন্য আপ্রাণ ট্রাই করে। ঈদের নাটক অথবা অন্য সময়ের নাটক, যখন প্যানেল থেকে কাজ শেষ হয়ে নাটকটি প্রচারিত হয় তখন যেন সব কষ্ট, সব ক্লান্তি মুছে যায় নির্মাতা, এডিটর আর নাটকের সাথে জড়িত থাকা সবার। কামরুল রিফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শক, যাচ্ছে একটা বিরতিতে, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। 13 বছর পর দেশে এলেন প্রবাসী ভাস্কর শামীম শিকদার। নিজের করা ঐতিহাসিক সব ভাস্কর্যগুলোর সংস্কার ও পুনঃস্থাপন করতে কথা বললেন রঙ্গমঞ্চের সাথে। উদয়ন স্কুলের সামনে এসে যে কোনো পথচারী একটু যেন থমকে দাঁড়ান। এখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভাস্কর শামীম শিকদারের সারা জীবনের সবচেয়ে বড় কীর্তি, তার স্বপ্নের ভাস্কর্য উদ্যান, স্বাধীনতার স্বপ্ন। দেশ বিদেশের সব বড় মনীষীদের আবক্ষ মূর্তি স্থাপন করেছেন শামীম, প্রথমে নিজ উদ্যোগে। যেটা হচ্ছে এখানে যত কাজ করতে হচ্ছে আমাকে তো সব মানে এগুলো তো কেউ দেয় নাই আমাকে, আমাকে নিজে ফাইট করে এই কাজগুলো আমাকে করতে হয়েছে। টিএসসির কাজটা আমাকে ওইভাবে করতে হয়েছে, এই কাজটা ওইভাবে করতে হয়েছে। কেন এত বছর দেশের বাইরে এই ভাস্কর ও শিল্পকলার শিক্ষক মুখ ফুটে বলেই ফেললেন দেশের শিল্পী সমাজের উপর অভিমানের কথা। নানা সমস্যা, ওরা তো আমার বাসা অ্যাটাক করছিল, তারপরে আবার দেখলাম এদের মানে ফ্রিলি চলা যাচ্ছে না, সবসময় সিকিউরিটি নিয়ে চলতে হয় দেশ। শামীম শিকদারের জন্ম 1952 সালের 22 অক্টোবর ফরিদপুর জেলায়। ভাস্কর্যকে পেশা হিসেবে বেছে নিতে তাকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। শিল্পকলায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরুটা হয় ঢাকার বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস, বাফায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বাধীনতার সংগ্রাম ছাড়াও শামীম শিকদারের ভাস্কর্য আছে টিএসসির সামনে। এটির নাম স্বোপার্জিত স্বাধীনতা। তার ভাস্কর্যে বরাবরই বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের কথা উঠে আসে এবং এর প্রমাণ পাওয়া যায় বিশ্ববিদ্যালয় এলাকার দুটি ভাস্কর্যেই। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় 60 বছর ধরে সঙ্গীতের প্রাণ শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করছেন উচ্চাঙ্গ সঙ্গীত সাধক ওস্তাদ সুনীল ধর। প্রবীণ এই শিল্পীর কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তামিল নেয়া শিষ্যের সংখ্যা কয়েক হাজার। 6 বছর বয়সে কাকা কুমুদ কান্তি ধরের কাছে সঙ্গীতে হাতেখড়ি সুনীল কুমার ধরের। পরে গীতিকার ও সুরকার এই শিল্পী সান্নিধ্য লাভ করেন সুর সম্রাট আলাউদ্দিন খাঁয়ের। পরবর্তীতে সেতারবাদক ওস্তাদ বিপিন দাসের কাছে ঠুমরি এবং সঙ্গীতাচার্য ওস্তাদ জগদানন্দ বড়ুয়ার কাছে প্রবন্ধ গান ও ধ্রুপদী শিক্ষা লাভ করেন। এই গান শুনে মুক্তাসা রাজা জগৎ কিশোরের বাড়ি তার ছেলে ভবেন্দ্র কিশোর এবং জীবেন্দ্র কিশোর তার নাতি তাদের দৃষ্টিতে পড়ি এবং তারা ওই বাড়িতে আমাকে গান গাওয়ার জন্য করে এবং ওনাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি গান গাই এবং তখন ওই উস্তাদ বিজয় কৃষ্ণ ভট্টাচার্য আমার শ্রদ্ধেয় গুরু, ওনার কাছে আমি উচ্চাঙ্গ সঙ্গীত শেখা শুরু করি। 1959 সাল থেকে তিনি বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করে আসছেন। বর্তমানে এই শিল্পীর শিষ্যরাও যোগ্যতার ভিত্তিতে সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টিভি চ্যানেলে। কতটুকু শিখতে পেরেছি সেটা বলতে পারবো না, কিন্তু সত্যিকার অর্থে বলতে গেলে পণ্ডিত সুনীল কুমার ধরকে আমার গুরু হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এমন একজন সঙ্গীত সাধকের সন্তান হতে পারাটাও অনেক গর্বের বলেই মনে করেন শিল্পী গুরুর সন্তানরা। বাবাই আমার শিক্ষাগুরু, বাবাই আমার জীবনের আদর্শ, বাবাই আমার জীবনের সব। অস্কারের সমালোচনা করেছেন মার্কিন অভিনেত্রী স্যান্ড্রা বুলক। দ্য সিক্রেট সার্ভিস ছবিতে খল চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম। এরকম কিছু খবর জানাচ্ছি এবার। দ্য ব্লাইন্ড সাইড ছবিতে অনবদ্য অভিনয় করে 2010 সালে অস্কার পুরস্কার ঘরে তুলেছিলেন হলিউডের অভিনেত্রী স্যান্ড্রা বুলক। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র পুরস্কার পেলেও সম্প্রতি অস্কারের সমালোচনা করেছেন মার্কিন এই অভিনেত্রী। তার মতে অস্কার পুরস্কার কমেডি ছবির প্রতি মোটেও শ্রদ্ধাশীল নয়। Miss Congeniality, 28 Days, Divine Secrets of the Ya Sisterhood, The Thing Called Love, লাভ পোর্শন নম্বর 9 সহ বেশ কয়েকটি কমেডি ছবিতে অভিনয় করে বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। আর এবার অস্কারের সমালোচনা করে চলে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। Former soccer player is reportedly being eyed for a role in the upcoming film দ্য সিক্রেট সার্ভিস ছবিতে খল চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম। অবসর নেওয়া এই ফুটবল খেলোয়াড়কে এই ছবিতে অভিনয়ের অনুরোধ জানিয়েছেন অস্কার জয়ী মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা কলিন ফার্থ। ছবিটিতে এই ব্রিটিশ অভিনেতাকেও অভিনয় করতে দেখা যাবে। পেশাদার অভিনেতা হওয়ার কোনো রকম ইচ্ছে না থাকলেও চলচ্চিত্রের প্রতি এক ধরনের দুর্বলতা আছে বেকহামের। বড় পর্দায় অভিনয়ের ইচ্ছেও তার দীর্ঘদিনের, তবে শখের বশে অভিনয় করতে চান তিনি। লেবাননের রাজধানী বৈরুতে একটি আন্তর্জাতিক উৎসবে গান গাইলেন বাংলাদেশি বংশোদ্ভূত সঙ্গীত শিল্পী মনিকা ইউনুস। অনুষ্ঠানে মনিকা প্রথমেই পরিবেশন করেন নেট কিং কোলের এমব্রেসেবল ইউ গানটি। জোক মাইকেলের রোমান অ্যাম্ফিথিয়েটারে 2 ঘন্টার অসাধারণ ওই কনসার্টের দর্শকরা জ্যাজ ও অপেরা সঙ্গীতের এক অনবদ্য প্রেম প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছিলেন। এতে মনিকা ছাড়াও প্রতিভাবান জ্যাজ সঙ্গীত শিল্পী জনাথন বাতিস্তো ও তার ব্যান্ড স্টে হিউম্যানও সঙ্গীত পরিবেশন করেন। সুমাইয়া জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি আজকের আরএফএল ফ্রেস্কো রঙ্গমঞ্চ। আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন।